নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওটা একদম অন্যরকম। আজকে হচ্ছে ডিপ ক্লিনিং, বেডরুম ডিপ ক্লিনিং হবে। তো সেটার জন্য আমরা দুজনে একদম রেডি। তবে ডিপ ক্লিনিং করার আগে আমাদের দুজনকে রেডি করে নিতে হবে। সেই রেডিটা প্রথমে চলো করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি আমরা মামে মিলে কিভাবে ক্লিনিং করছি। তো চলো। প্রথমে কদিন তো মেয়ের খুব শরীর খারাপ ছিল, তারপরে হলো আমার শরীর খারাপ, তারপরে ঘরের যা পরিস্থিতি একদম যা ইচ্ছে তাই, ঘরের দিকে তাকানোই যাচ্ছে না। দেখো কত ধুলো, কত বালি। আর এমনিতেই তো আমি সবসময় বলি আমাদের ঘরের যে দেওয়ালগুলো নোনা ধরা, সেখান থেকে ঝরে ঝরে পড়ে বালিগুলো। আর চারপাশে হচ্ছে কারখানা, সেই কারখানার ধোঁয়াকালি। তো যতই পরিষ্কার করি না কেন সেই ধোঁয়াকালি সব সময় পড়ে থাকে। তো তোমাদেরকে প্রথমে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে ঘরটা কতটা নোংরা হয়ে আছে। আর এইটাই আমি আজকে ডিপ ক্লিনিং করব। আর আমার সাথে তোমরা দেখে নিলে কত নোংরা, চারিদিকে প্রচন্ড নোংরা। আর আজকে আমরা মেয়ে মিলে কি করব? ডিপ ক্লিনিং। তো আমাদেরকে যেন ধুলো মানে একদম কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য মেয়েকেও ওড়না দিয়ে একদম মাথা নাক পেঁচিয়ে নিলাম। আর আমারও তাই করে নিচ্ছি। করে নিয়ে আমরা কিন্তু এখন পাক্কাভাবে রেডি হয়ে পড়েছি ডিপ ক্লিনিংয়ের জন্য। তো আমরা আজকে দেশি স্টাইলে ঝাঁটা, তারপরে ন্যাকড়া দিয়ে শুরু করে দেব আমাদের আজকে ডিপ ক্লিনিং। তো চলো বন্ধুরা, প্রথমে ওই যে ওপর থেকে শুরু করব, আর ওপর থেকে কাজও করব আর তোমাদের সাথে কথাও বলবো। কালকের ব্লগে আমি একটা কথা বলেছিলাম তোমাদের যে আমার অনেকগুলো বাড়ি, তবু আমাকে এই ভাঙা বাড়িতেই থাকতে হয় কেন। তো সেই ব্যাপারে চলো আজকে তোমাদের সাথে কথা বলি। কালকে তো ব্লগের মধ্যে অনেকভাবে অনেক রকম কথা ছিল, বলতেই পারিনি, তাই ভাবলাম আজকে এই কাজগুলোও করি আর তোমাদের সাথে একটু কথাও বলে নিই। বন্ধুরা, আমার সত্যি অনেকগুলো বাড়ি। আমার যেখানে জন্ম, যেখানে আমার জন্মস্থান, সেইখানে আমার বাবা জন্মস্থানে আমরা মাটির বাড়িতে জন্ম নিয়েছি, মাটির বাড়িতে বড় হয়েছি, মাটির বাড়ি থেকেই সম্পূর্ণটা। কিন্তু তারপরে আমার বাবা আস্তে আস্তে করে পাকা বাড়ি করেছেন, আর সেই পাকা বাড়িটা বিশাল বড় করেছিলেন, যাতে আমরা ভবিষ্যতে সবাই মিলে যখন যাব যাতে কোনো অসুবিধে না হয়। কিন্তু আজকে সেই বাড়িটাতে আমি যেতে পারি না, জানি না হয়তো আমি নিজেও কেন, সত্যি বলছি, আমি হয়তো নিজেও জানি না যে কেন। তো আমি লাস্ট যাওয়া একবার গেছিলাম, তখন গিয়ে খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। তো সেই বাড়িটা বিক্রির কথা চলছে, হয়তো বিক্রি হয়ে গেছে, আমি জানি না, হয়তো বা বিক্রি হয়নি, এখনও আছে, তাও জানি না। তবে আমার খুব ইচ্ছে ছিল যে আমি যদি ইউটিউব থেকে ইনকাম করতে পারি তাহলে ওই বাড়িটা আমি কিনে নেব। কারণ ওই বাড়িটার মধ্যে যে আমার নারীর টান, আমার মা বাবার সুখ দুঃখ, আমাদের সকলের হাসি কান্না, আমার মায়ের অসুস্থতা, আমার বাবার অসুস্থতা, আমার বাবার একাকিত্ব, আমাদের হাসি, আমার মায়ের চুরির আওয়াজ, আমার মায়ের বাসনের আওয়াজ, আমার মা বাবার গল্প, আমাদের বকা, মা বাবা দুজনের সাথে আমাদের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত, সব কিছু যে গুঞ্জন শোনা যায় এখনও কান পাতলে। ওই বাড়িটাতে আমার সত্যি বলছি, জানি না কেন এত টান, হয়তো জন্মের ভিটা জন্মস্থান বলে হয়তো এতটা টান। কিন্তু আমি দেখেছি আরও তো ওই বাড়িতে অনেকেরই অধিকার আছে, কিন্তু তাদের এত টান নেই। আমার টানটা যেন অনেকটাই বেশি, কেন তাও হয়তো জানি না। মাঝে মধ্যে মনে হয় যে আমার মা বাবাকে আমি বোধহয় ভীষণ ফিল করি, আমি তাদেরকে বোঝার চেষ্টা করি। তাই ভেবেছিলাম
বাড়িটা অন্য কারো হাতে চলে যাওয়ার থেকে আমি যদি কিনে নিতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো। ওই বাড়িটাকে রিপেয়ারিং করতাম, করে আমার খুব ইচ্ছে ছিল। আমার বাবা ছিলেন একজন সঙ্গীত শিল্পী। হ্যাঁ বন্ধুরা, আমার বাবা ছিলেন একজন শিল্পী মানুষ। তার বিশাল বড় একটা গানের স্কুল চলতো। আমার খুব ইচ্ছে ছিল বাড়িটাকে কিনে নিয়ে সেইখানে আমার বাবা মাকে প্রতিষ্ঠা করতাম তাদের কাজের মাধ্যমে, আমার বাবার গানের স্কুলের মাধ্যমে। কিন্তু সেই স্বপ্নটা আমার মনের সুপ্ত কোণে লুকিয়ে ছিল। আজ কেন জানি না ভীষণ ইচ্ছে হলো তোমাদের সাথে শেয়ার করতে। সত্যি বলছি, হয়তো অনেকের জন্য অনেক কিছু করেছি, আবার তারাও আমার জন্য অনেক কিছু করেছে। কিন্তু জানো বন্ধুরা, আমি না বার আমার জীবনে চলার পথে অনেক বাধা পেয়েছি, অনেক বাধা পেয়েছি। আর সব সময় সব বাধাতে আমি সবাইকে আমার সাথে পেয়েছি। কিন্তু এখন এসে আমাকে আমার যে এই জীবনে এমন একটা ঝড় চলে এসেছিল বা এমন একটা বাধা এসেছিল, যখন আমার যারা আপন ছিল, যাদেরকে দেখে আমি বড় হয়েছি, যাদেরকে সাথে নিয়ে বড় হয়েছি, যাদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, যাদেরকে সন্তানের মতো মানুষ করেছি, যারা আমাকে মায়ের মতন স্নেহ করেছিল, যারা আমাকে মায়ের মতো মায়ের আসনে বসিয়েছিল, তাদের ভীষণ সাপোর্ট ছিল দরকার আজকে আমার মেন্টাল মানসিক সাপোর্টের প্রয়োজন ছিল তাদের। কিন্তু জানি না কেন, হয়তো এটা ভাগ্য, হয়তো ঈশ্বর করেছেন, কী কারণে তারা আমাকে আমার মানসিক সাপোর্ট দিতে পারলো না, জানি না কেন। আমাকে মানসিক সাপোর্ট না দেওয়ার পরিবর্তে অনেক দূরে সরিয়ে দিল, এতটাই দূরে যে আমি একটা কঠিন পাথরের মতন হয়ে গেছি। আর তারা যদি ফিরেও পেতে চায়, আমি হয়তো তাদের কাছে কোনো দিন ফিরবো না। কারণ ওই যে প্রিয় মানুষরা যখন খুব কষ্ট দেয় না, যখন খুব আঘাত করে, সেই আঘাত, সেই কষ্টটা বুকের মধ্যে চেপে যায়। অনেক হাঁপিয়ে আমরা দুজনেই কাজ করতে করতে বড্ড ক্লান্ত হয়ে জল খেলাম। আর ধুলোবালির ভয়ে লিওকে ওই ঘরে রেখেছি, কিন্তু ওকে থাকার পাত্র, দেখো কেমন চেষ্টা করছে এই ঘরে বেরিয়ে আসার জন্য। তো আবার শুরু করি আমার ওই কথাটা। তো যাই হোক, যে কারণেই হোক, বা হয়তো আমি আর কিছু খুলে বলতে চাই না, হয়তো কোনো এক কারণে, বা বলতে ইচ্ছে আমার হয় না, বললে হয়তো অনেক কষ্ট পাবো, তাই আর কিছু বলতে চাই না। তো সেই গেল একটা আমার বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি। আমার শ্বশুর বাড়িতে তোমাদেরকে দেখিয়েছি হোম ট্যুর করে। সেই বাড়ি আমার এত বড়, আমার শ্বশুর বাড়ি থাকা সত্ত্বেও কিন্তু আমি থাকতে পারি না, আমাকে থাকতে হয় এইখানে। আর বন্ধুরা, আমার আরেকটাও বাড়ি আছে, যেই বাড়িটা আজ আমার দখলে নেই, অন্য কারো দখলে আছে। সেটা একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। সেই বাড়িটাও অনেক কষ্টের, অনেক স্বপ্নের। সেই কষ্ট, সেই স্বপ্নটা শুধু আমার একার ছিল না, আমার শ্বশুর শাশুড়ি মশাইয়েরও ছিল। তো আমার শ্বশুর শাশুড়ি মশাই, আমাদের সবাই মিলিতভাবে একটা স্বপ্ন বুনেছিলাম, একটা বাড়ির, যে বাড়িটাতে আমরা সকলে মিলে থাকব। সে বাড়িটা হয়তো হয়েছে, কিন্তু হয়েও হয়নি। সেই বাড়িটা আমার, কিন্তু আমার নয়। সেই বাড়িটা আজ অন্য কারো দখলে। তো সেই নিয়ে আমি অন্য আরেকদিন কথা বলবো তোমাদের সাথে। আজকে অনেক কথা বলে ফেললাম, অনেক জীবনের অনেক দুঃখ কষ্টের জীবনের পাতাটা তোমাদের কাছে মেলে ধরলাম। জানি না তোমরা কতটা পড়লে আমার এই পাতা, আর কতটা বুঝলে। তো যাই হোক, জীবনের দুঃখ কষ্টগুলোকে এইভাবে আমি হাসি মুখে উড়িয়ে দিই।
আর হাসি মুখে উড়িয়ে দিই বলেই তো আমি এখনও সুস্থভাবে সবাইকে নিয়ে বেঁচে আছি। আমার হাজব্যান্ডের এত অসুস্থতা বুঝতেই দিই না আমি আমার জীবনে, যে এত সে অসুস্থ, তার কোনো ইনকাম সোর্স নেই, সে আমার সংসারে কোনোভাবে কোনো হেল্প করতে পারে না। আমি যতটা সম্ভব তাকে মানিয়ে নিয়ে এই সংসারের জন্য করে যাই, সেটা তো তোমরা ভালোইভাবে দেখো। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম, আর তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে আমার ঘরটাই পরিষ্কার হয়ে গেল, তাই না বলো? তো দেখো একদম পুরো পরিষ্কার ডিপ ক্লিন হয়ে গেল। এরপর ঘরের সমস্ত নোংরাগুলোকে একটা প্যাকেটে করে আমি একদম বাইরে ফেলে দেবো। তো এই ধুলোবালিগুলো যদি আমি ঝাঁটা দিয়ে বাইরে দিই না, বাইরে প্রচণ্ড হাওয়া বইছে, সেই হাওয়ার সাথে ধুলোগুলো বাইরে না গিয়ে আবার আমার ঘরেই ফেরত আসবে। সেই জন্য আমি একটা প্যাকেটে করে সুন্দর করে তুলে বাকি যেটুকুন অংশ ছিল ধুলোর, সেটাকে আমি বারান্দায় এভাবে ঝাড় দিয়ে ফেলে দিচ্ছি। তারপর জল দিয়ে বারান্দাটা ধুয়ে ঘরটাকে মুছে নেব। তাহলে কিন্তু আজকের মতন আমার পুরো বেডরুম ডিপ ক্লিনিং কমপ্লিট হয়ে যাবে, তাই না? আমি একটা বাড়ির স্বপ্ন বুনি সব সময়, যে বাড়িতে সকলের অধিকার থাকবে, সবাই আসবে যাবে, সবাই মিলে খুব আনন্দ করব, মজা করব। তো তোমাদের ভালোবাসা চাই, তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমার কোনো স্বপ্নই পূরণ হবে না। তো তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, আর আমি আমার স্বপ্নের জাল যে বুনেছি সেটা যেন একদম পরিপূর্ণ করতে পারি। তারপরে দেখো তোমাদেরকে লাস্ট ফিনিশিং আমি দেখিয়ে দিচ্ছি, যে আমার এই ঘরটাকে কি সুন্দর করে মা মেয়ে মিলে ডিপ ক্লিনিং করলাম। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে না, কত ভালো লাগছে না বলো? এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু কি করব বলো, কাজের চাপ, সংসারের চাপ, মেয়েকে দিতে যাও, আনতে যাও, অফিস যাও, বাজার যাও, কোনো লিস্টের শেষ নেই। তো এত কাজের মধ্যে যতটুকু সম্ভব পারি পরিষ্কার করার করি, কিন্তু প্রতিদিন সম্ভব হয়ে ওঠে না। প্রতিদিন সম্ভব হলে খুব হয়তো ভালো হতো, কারণ যত ধুলোবালি, যত কারখানার নোংরা আমাদের ঘরগুলোকে একদম নোংরা করে ফেলে। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু আমার ভিডিওটাকে আমি এখানেই শেষ করব। আর দেখো আমি ঘর দুয়ার মুছছিলাম, ঝাড় দিচ্ছিলাম, তার মাঝখানে মেয়েকে স্নান করতে পাঠিয়েছিলাম। তার স্নান হয়ে গেছে, সে পুজো করছে, এবার আমার সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাব স্নান করতে। আর আজকে আমার ভিডিওটা এখানেই রাখবো। তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার, কমেন্টস, লাইক অবশ্যই করো। তাহলে আজকের মতন টাটা।